হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশনের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে ক্লাস নাম্বার 7-এ আমরা বেশ কিছু বেসিক ইংলিশ গ্রামারের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, সবার প্রথমে একটি ভয়েস চেঞ্জ দিয়ে স্টার্ট করবো আজকে। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলেছে রাইট দ্য লেটার, ভয়েস চেঞ্জ বলছে চিঠিটা লেখো। ঠিক আছে, এখানে দেখো আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে সবার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের অবস্থানটা দেখতে হয়। তারপরে আমরা সেই জায়গাগুলো পরিবর্তন করে ভয়েস চেঞ্জ করি। এই বেসিক ক্লাসগুলো কিন্তু আমাদের অলরেডি হয়েছে। তো এখানে দেখো রাইট মানে কি, লেখা, অর্থাৎ একটা অ্যাকশন করছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। তারপরে রয়েছে কি লেখে, আমি যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন আমি অবজেক্ট পাবো। তাহলে কি লেখে, চিঠি লেখার কথা বলছি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমার দ্য লেটার হচ্ছে অবজেক্ট এবং রাইট হচ্ছে ভার্ব। তার মানে এখানে মিসিংটা কি আছে, এখানে মিসিং আছে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু এখানে নেই। আচ্ছা, তো যেই ধরনের বাক্যগুলো এরকম ভার্ব দিয়ে স্টার্ট হবে এবং যেখানে সাবজেক্ট থাকবে না, সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, তখন সেটাকে বলা হবে ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এই সাবজেক্ট বা এই সেন্টেন্সগুলো কখনো অর্ডার, কখনো রিকোয়েস্ট, আবার কখনো অ্যাডভাইসও হতে পারে, আবার কখনো ফরবিট করা, নিষেধ করা হতে পারে। তো এটাকে আমরা অর্থটা বুঝে করতে হবে। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যেটা দেখতে হবে, যে যেহেতু ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, এই ধরনের বাক্যগুলোকে বেশ কিছু নিয়মে করা যায়। একটা ইউ আর অর্ডার্ড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইসড টু দিয়ে করতে পারি আমরা, যদি আমাদের বাক্যের যে অর্থটা বলতে চাইছে সেটা বোঝা যায়। দেখো রাইট দ্য লেটার, এখানে একটা মোটামুটি একটা কমান্ড দিচ্ছে, একটা অর্ডারের কথাও বলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইউ আর অর্ডার্ড টু রাইট দ্য লেটার করতে পারি। বাট সব থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড নিয়মে করি, তাহলে এখানে অপশন নাম্বার বিটা দেখো রয়েছে, লেট দ্য লেটার বি। ও সরি, এখানে রিটেন হবে, এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। তো রিটেন করতে হবে, অর্থাৎ লেট আসবে প্রথমে, তারপর আসবে অবজেক্ট, তারপর আসবে বি, তারপর আসবে ভি3। তোমরা কিন্তু নিয়মটা লিখে নিতে পারো, ঠিক আছে? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। আচ্ছা, লেট দিয়ে আমাদের হলো, অর্ডার দিয়ে হলো। আরেকটা উদাহরণ দেখো, মানে আরেকটা যে দিয়েছে, গেট দ্য লেটার বি রিটেন, এই যে গেট দিয়ে এখানে করেছে, ঠিক আছে? এই বাক্যের ক্ষেত্রে একটা ভুল, কিন্তু গেট দিয়ে আমরা কখন ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করব, যখন আমাকে কর্তা যে কাজটা করতে বলছে, তখন সেই কাজটা যখন আমি নিজে করতে পারবো না, অন্যকে দিয়ে করাতে হবে। যেমন আমাকে চুল কাটার কথা বলা হলো, যে হ্যাভ আ হেয়ার কাট, ঠিক আছে? তার মানে আমাকে গেট দিয়ে তখন করতে হবে, তখন আমি নিজে কিন্তু করতে পারবো না। এই ধরনের উদাহরণও রয়েছে। এরপর আমরা আলোচনা করব যে সবসময় লেট দিয়ে কিন্তু হবে না। আবার বলছে লেট দিয়ে যখন তুমি নিজে কাজটা করতে পারবে তখন হবে, আর গেট হবে যখন তুমি কাজটা অন্য কাউকে দিয়ে করাবে, তখন সেটা গেট হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের উদাহরণ, মানে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি অ্যান্ড সি। এটা টুইটারটাকে এটা রিটার্ন করে নিতে হবে। তারপরে চলে যাও প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। বলা হয়েছে হি সেইড টু হার উইল ইউ কাম টুমোরো। সে তাকে বলেছিল তুমি কি আগামীকাল আসবে, অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে। তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় মনে রাখতে হবে, যদি বাক্যটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা, ইনভার্টেডের ভিতরের অংশটাকে রিপোর্টেড স্পিচ বলে, সেটা যদি প্রশ্নসূচক বাক্যে থাকে, তাহলে আমাদের যে লিঙ্কার হবে, অর্থাৎ কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে, সেটা দ্যাট হবে না। সেটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে ইফ ওয়েদার, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি আমাদের কোশ্চেনটা থাকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে না আমাদের লিঙ্কার। কিন্তু যদি আমাদের ইয়েস নো কোশ্চেন থাকে, ইয়েস নো কোশ্চেন কি, যে সমস্ত প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আসে, যেমন তুমি কি স্নান করেছো, হ্যাঁ করেছি, এই যে উত্তর আসলে হ্যাঁ। তুমি কি আজ খেলতে গিয়েছিলে, না যাইনি, কারণ বাইরে লকডাউন। তো এই যে না যাইনি, তার মানে এখানে না, অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আসছে, সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তাহলে এখানে প্রশ্নটাকে আমরা করি, উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? উত্তর আসতে পারে হ্যাঁ আসবো, বা উত্তর আসতে পারে না আসবো না। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমাদের লিঙ্কার বসবে ইফ বা ওয়েদার। তাহলে দেখো এখানে অপশন নাম্বার এতে দ্যাট দিয়েছে, তাহলে এটা প্রথমে বাদ চলে গেল, বাকি তিনটাতে ইফ 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 দিয়েছে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যেহেতু এটা কোয়েশ্চেন আছে, তাহলে এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা যেটা হচ্ছে সেইড টু, সেটা আক্সড হবে, অথবা এনকোয়ার্ড অফ হবে, বা ওয়ান্টেড টু নো হবে। তাহলে আমরা আক্সড করব, দেখো তিনটাতে আক্সড করা রয়েছে, তাই তো? এইবার আমাদের আসলে হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টকে চিনতে হবে। এখানে হচ্ছে উইল ইউ কাম টুমোরো, মানে পুরুষ মানুষটি মহিলাটিকে বলছে তুমি কি আসবে, তাহলে এখানে ইউ মানে কি, মহিলাটার কথা বলছে, তাহলে শি, শি আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। দেখো শি সাবজেক্ট আছে তিনটাতেই। তারপরে এটা যেহেতু পাস্ট টেন্স আছে, সেইটা যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এখানে উইলটাকেও পাস্ট করবে, উইলটাকে উড করে দেবে। দেখো এখানে উড, এখানে উড, এখানে উড, এই অবধি কিন্তু সবগুলো ঠিক আছে, তাই না? তারপর হচ্ছে যেহেতু এটা উড হয়ে গেল, তাহলে মেইন ভার্বটার চেঞ্জ হচ্ছে না, কামটা কামই থাকছে, কাম কাম কাম, তিনটাতে কাম আছে। তারপরে আমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় মনে রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখতে হয়।
ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়, টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের যে টুমোরো আছে এখানে, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে আমাদের দরকার দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। এবার দেখো এখানে আছে ফুল স্টপ, এখানে আছে কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার সময় তোমার রিপোর্টের স্পিচটা যে কোনো ধরনের সেন্টেন্সে থাকুক না কেন, ওটাকে অ্যাসার্টিভে করতে হবে। অর্থাৎ অপশন নাম্বার সিতে প্রত্যেকটা নিয়মই ফলো হয়েছে। সো অপশন নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। দেখো কোনো প্রশ্ন যদি বুঝতে না হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো। এখানে প্রত্যেকটা প্রশ্নকে খুঁটিয়ে আলোচনা করার মধ্য দিয়ে সেই নিয়মটাকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার দেখো একটা অমিট টু দিয়েছে। হ্যাঁ, অমিট টু অর্থাৎ অমিট মানে কি, তুলে দেওয়া, বাদ দিতে বলছে। বলছে হি ইজ টু উইক টু রান, সে এতটাই দুর্বল যে দৌড়াতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে এই টুটাকে আমাকে তুলতে হবে, টুটাকে তুলে দিতে হবে। আবার এই ধরনের বাক্যগুলোকেও কিন্তু সিম্পল টু কমপ্লেক্সও করা হয়ে থাকে। এটা সিম্পলে রয়েছে, হি ইজ টু উইক টু ওয়াক, সরি টু রান, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, আর টু রান এটাও একটা ভার্ব, কিন্তু এটা হচ্ছে ফর্মে রয়েছে, সরি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ ফর্মে এটা রয়েছে। ওকে, তো এবার আমাদের দেখতে হবে টুটাকে উঠাতে গেলে কি করতে হবে। দেখো বলছে হি ইজ সো উইক টু রান, সে খুব দুর্বল, সে হচ্ছে দৌড়ায়, সে দৌড়াতে পারছে না। দেখো সবার প্রথমে আমাদের টু এর বদলে সো লিখতে হবে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা সো 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 করে দিয়েছে, কিন্তু তারপরে যে আমাদের টুটা রয়েছে, টু এর বদলে এখানে আমাদের দ্যাট আনতে হবে, প্রোনাউন আনতে হবে, ঠিক আছে? এবং তারপর আমাদের একটা ক্যান বা ডু বা ডাস সেটা আমাদের বাক্য হিসাবে করতে হবে। এবার এখানে দেখো, এখানে বলেছে এই বাক্যটাতে বলছে হি ইজ টু উইক টু রান, এখানে টু রানটা একই রেখে দিয়েছে, এটাকে তুলতে হবে। তারপরে বলেছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান, হি ইজ সো উইক দ্যাট হি ডাজ নট রান, হি ইজ সো উইক দ্যাট হি উইল নট রান। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? বাক্যটার অর্থ হচ্ছে সে এতটা দুর্বল যে সে দৌড়াতে পারে না। দৌড়াতে পারে না মানে কি, সে অসমর্থ দৌড়াতে, তাই না? তাহলে সামর্থ্য বোঝাতে সবসময় ক্যান ইউজ করা হয়। তাহলে এখানে হয়ে গেল হি ক্যান নট রান, অর্থাৎ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার ধরো এখানে আমাদের যে সাবজেক্টটা আছে এখানে হি, এখানে হি এর বদলে কোনো একটা নন লিভিং সাবজেক্ট আছে। মনে করো একটা এরকম বাক্য দিয়েছে যে কবিতাটা এতটাই কঠিন যে এটা বোঝা যাচ্ছে না, যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, অর্থাৎ এটাকে এক্সপ্লেন করার জন্য এটা খুবই ডিফিকাল্ট। তখন কিন্তু আমাদের এখানে ক্যান আর বসবে না, তখন এখানে ডাজ হবে। কারণ ওটা কবিতাটা নিজে এক্সপ্লেন হবে না, কেউ তাকে এক্সপ্লেন করে দেবে, তাই না? কিন্তু নিজে যখন কোনো একটা কাজ করতে পারবে বা পারবে না, তখন সেক্ষেত্রে ক্যান ইউজ করবো আমরা। অর্থাৎ এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে লিভিং থিংস থাকলে ক্যান বসাবো, নন লিভিং থাকলে ডু বা ডাজ বসাবো, ঠিক আছে? তাহলে এখানে হিটা যেহেতু লিভিং, তাহলে এটা অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আসবে প্রশ্ন নাম্বার 4-এ। আজকে প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যেহেতু মিক্সড কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে চাও সেই কারণে। বলছে আই নো এ ম্যান হু ইজ ওয়াইজ, আমি একটা মানুষকে চিনি যে খুবই বা যে বুদ্ধিমান, ঠিক আছে? এটাকে সিম্পল করতে হবে। সিম্পলের আমাদের নিয়মই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আমরা একটাই রাখবো, একটার বেশি রাখতে পারবো না, অর্থাৎ সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? কার্য সম্পাদন করবে যে ক্রিয়াটা সেটা। তো এখানে আমাদের ফাইনাইট ভার্ব কি আছে দেখো, এখানে আছে একটা আই নো এ ম্যান, নো, হু ইজ যে হয়, তাহলে এখানে দুটো ফাইনাইট আছে, একটা নো একটা ইজ। তাহলে আমাদের যে কোনো একটা তুলতে হবে, দেখতে হবে এখানে প্রাইমারি ভার্ব যেটা হচ্ছে আমাদের সাবজেক্টের সঙ্গে লিঙ্ক করে রেখেছে কোন ভার্বটা। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আইয়ের সঙ্গে লিঙ্ক করেছে নো, তাই না? আই নো। এইবার হচ্ছে আমাদের যেটা করতে হবে হু ইজ ওয়াইজ, অর্থাৎ এই পার্টের যে ইজটা আছে এটাকে তুলে দিতে হবে। কিভাবে তুলবো দেখো, হু ইজ ভেরি ওয়াইজ মানে কি, এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, এই যে ফ্রেজটা এখানে দিচ্ছে তার মানে কি, আ ওয়াইজ ম্যান, একজন জ্ঞানী মানুষ, তাই না? তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে আই নো এ ওয়াইজ ম্যান, অপশন নাম্বার সি, আই নো এ ওয়াইজ ম্যান, ঠিক আছে? তারপর নাম্বার ফাইভে বলেছে নার্গিস সিংস দ্য সং সুইটলি। এখানে দেখো যে পার্টস অফ স্পিচগুলো যে রয়েছে, নার্গিস সিংস দ্য সং সুইটলি, এখানে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বটাকে আইডেন্টিফাই করতে বলেছে। সিংস সং সুইটলি নাকি নার্গিস, এখানে কে গান গাইছে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসবে হু সিংস দ্য সং, নার্গিস। সিংস একটা অ্যাকশন হচ্ছে, তাই না? একটা কার্য সম্পাদন হচ্ছে, এটা ভার্ব। দ্য, দাটা কি, দাটা হচ্ছে একটা আর্টিকেল। সং কি করছে, নার্গিস কি করছে, গান করছে, তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা একটা নাউনও বলা যায়, কিন্তু এটা একটা এখন একটা অবজেক্টের জায়গায় রয়েছে এটা। আর সুইটলি কীরকম করে করছে, অর্থাৎ এই যে গানটা যে গাইছে, গানটাকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা সুইটলি। যখন কোনো ভার্বকে কোনো ওয়ার্ড কোয়ালিফাই করবে তখন সেটা হবে অ্যাডভার্ব, তাহলে এখানে সুইটলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউন বা প্রোনাউনকে, ঠিক আছে? তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু নিয়মগুলো খাতাতে লিখে রাখতে পারো যাদের মনে হবে নিয়মগুলো নতুন, এবং যাদের মনে হবে যে এগুলো প্র্যাকটিস করার মধ্যে, তারা প্র্যাকটিস করতে থাকো। তারপরে রয়েছে আই অ্যাম ফন্ড ড্যাশ মিউজিক, এই কোশ্চেনটা এর আগেও আমি একবার করেছিলাম, তবুও দেখবো তোমাদের মধ্যে কার কার মনে রয়েছে। আই অ্যাম ফন্ড ড্যাশ মিউজিক, দেখো ফর, অন, অফ, ফ্রম,
এখানে ফন্ড মানে হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা। আমি মিউজিক ভালোবাসি বা আমি মিউজিক পছন্দ করি, আমি গার্ডেনিং পছন্দ করি, আমি সিঙ্গিং পছন্দ করি। তো এখানে যখনই ফন্ড থাকবে, ফন্ডের পরে সবসময় অফ হয়ে যাবে, আই অ্যাম ফন্ড অফ মিউজিক। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। নাম্বার 7-এ আসবো। নাম্বার 7-এ বলেছে নান বাট আ ক্রুয়েল ক্যান ডু দিস। অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভের নিয়মটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে যখন আমি নেগেটিভ করব বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, তখন আমাকে কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাক্যের অর্থ আমি পরিবর্তন করতে পারবো না, টেন্সের পরিবর্তন আমি করতে পারবো না। ঠিক আছে, শুধু রূপের পরিবর্তনটা হবে। এটা না বাচক আছে, নান আছে, নানটাকে তুলে দিতে হবে আমাকে। নানটাকে তুলে দিয়ে আমি কীভাবে করবো? দেখো এখানে অর্থটাকে বোঝো। নান বাট আ ক্রুয়েল ক্যান ডু দিস, অর্থাৎ একজন নির্দয় ছাড়া আর কেউ এটা করতে পারবে না। ঠিক আছে, নির্দয় ছাড়া কেউ করতে পারবে না এটা, অর্থাৎ শুধুমাত্র নির্দয়ই করতে পারবে এটা, তাই না? তাহলে এভরি ক্রুয়েল ক্যান ডু দিস, সব নির্দয়রা এটা করতে পারবে। এভরি ক্রুয়েল ডু দিস, প্রত্যেকটা নির্দয় এটা করতে পারবে। অনলি ক্রুয়েল ডু দিস, একমাত্র নির্দয়রাই করতে পারবে। অল ক্রুয়েল ডু দিস, সবাই করতে পারবে। তাহলে সঠিক উত্তর হবে, এখানে একটা নিয়ম আছে যে নান বাট যদি আমার থাকে, তাহলে আমি যখন সেটাকে অ্যাফার্মেটিভ করব, অন্য কোনো শব্দ পরিবর্তন না করে শুধু নান বাটের পরিবর্তে অনলি করে দেব। এবং আবার যখন আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো, তখন ভাইস ভার্সা করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ অনলিটা কেটে নান বাট করে দিতে হবে। নেগেটিভ থাকলে নান বাট এবং অ্যাফার্মেটিভ থাকলে অনলি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আসবো নাম্বার 8-এ, বলছে হি ক্যান নট অ্যাকসেপ্ট ইট। সে এটা অ্যাকসেপ্ট করতে পারলো না, সে এটা গ্রহণ করতে পারলো না অ্যাফার্মেটিভে। তাহলে বলছে হি শুড অ্যাকসেপ্ট ইট, হি মাস্ট অ্যাকসেপ্ট ইট, হি মে অ্যাকসেপ্ট ইট, হি ক্যান অ্যাকসেপ্ট ইট। কীভাবে হবে এটা? দেখো এখানে একটা ফ্রেজ রয়েছে ক্যান নট বাট, তাই না? ক্যান নট বাট অর্থাৎ সে এটা না করে পারবে না, সেটা অ্যাকসেপ্ট না করে পারবে না, তার মানে কি তাকে অ্যাকসেপ্ট করতেই তো হবে এটা, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? হি শুড অ্যাকসেপ্ট ইট, হি মাস্ট, হি মে, না হি ক্যান? এখানে যে ফ্রেজটা আছে ক্যান নট বাট, এটা দেখে নেবে ভালো করে, পারলে খাতায় লিখে নিও। ক্যান নট বাট এই ফ্রেজটা থাকলে যদি নেগেটিভ থাকে, সেটাকে অ্যাফার্মেটিভ করার সময় আমাকে মাস্ট ইউজ করতে হবে। বা যদি আমার অপশানে হ্যাড টু থাকে, HAD হ্যাড, TO2, যদি হ্যাড টু থাকে বা মাস্ট থাকে, তাহলে আমাকে সেটা করতে হবে। তাহলে এখানে দেখো ক্যান নট বাটের পরিবর্তে আমি অপশন নাম্বার বিটা এখানে করতে পারবো, হি মাস্ট অ্যাকসেপ্টেড। মনে রাখতে হবে অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না। আমার 9-এ আছে ইজ হি নট ক্লেভার, সে কি চালাক নয়? অ্যাসার্টিভ। ঠিক আছে, অ্যাসার্টিভে করতে হবে। হি ইজ নট ক্লেভার, অর্থাৎ ইজ হি নট ক্লেভার মানে কি, সে কি চালাক নয়? তাহলে আমাকে এটা হ্যাবাচক করতে গেলে মনে রাখতে হবে অর্থ কিন্তু পরিবর্তন করা যাবে না, আবার এটাকে অ্যাসার্টিভও করতে হবে, মানে কোশ্চেনটাও তুলে দিতে হবে। হি ইজ সো ক্লেভার, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ক্লেভার। সঠিক উত্তর কী হবে? দেখো মনে রাখবে, যখন যখন তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন আছে, কোশ্চেনটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে এবং অ্যাসার্টিভটাকে কোশ্চেন করতে হবে একই রকমভাবে, তখন বাক্যটা যদি না বাচকে থাকে তাহলে আমি এটা হ্যাঁ বাচক করে দেবো, আবার বাক্যটা যদি হ্যাঁ বাচক থাকে তাহলে সেটাকে না বাচক করে দেবো। তাহলে হি ইজ নট, ইজ হি নট ক্লেভার, এটা হয়ে যাবে হি ইজ ক্লেভার। আবার যদি হি ইজ ক্লেভার থাকতো, এটা নেগেটিভ করতে বলতো বা ইন্টারোগেটিভ করতে বলতো, তাহলে আমি লিখতাম ইজ হি নট ক্লেভার। সো অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার। এবং আজকে স্যারের শেষ প্রশ্ন, এরপরে হোম টাস্ক রয়েছে তোমাদের। বলছে হুররা উই গেট দ্য ফার্স্ট প্রাইজ, বা হুররে উই গেট দ্য ফার্স্ট প্রাইজ। হুররা হচ্ছে একটা ডিলাইটফুল একটা মোমেন্ট, চিয়ার আপ মোমেন্টকে রিপ্রেজেন্ট করে। যখন কেউ কোনো কিছু জেতে তখন হুররে, হিপ হিপ হুররে সবাই বলে। তো আমরা প্রথম প্রাইজটা জিতেছি, তো এই ক্ষেত্রে আমি কি করব? এটা একটা এক্সক্লামেশন আছে, নোট অফ এক্সক্লামেশন মার্কটা দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ বিস্ময়সূচক বা বিস্ময়বোধক চিহ্ন, যে যাই বলো। তো আমরা ফার্স্ট প্রাইজটা জিতেছি, এটাকে অ্যাসার্টিভ কী করে করবো? অর্থাৎ আমাকে এই এই যে এক্সপ্রেশনটা আছে হুররে, এটাকে তুলে দিতে হবে। এটাকে তোলার জন্য আমাকে কি আনতে হবে? যখনই তোমরা হুররে দেখবে, তখন সেখানে সবসময় রিজয়েস দিয়ে করবে। এটা কিন্তু ন্যারেশন নয় যে আমি এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ডিলাইট দিয়ে করবো, তা কিন্তু নয়। এটা আমি রিজয়েস দিয়ে করব। দেখো রিজয়েস রয়েছে অপশন নাম্বার বি আর সিতে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করব? রিজয়েস অর্থাৎ হুররেটার বদলে রিজয়েস, তারপর দ্যাট করে তারপরে বাকি অংশ লিখবো, অর্থাৎ উই রিজয়েস দ্যাট উই গেট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে অপশন নাম্বার বি হবে এখানে আমাদের সঠিক উত্তর। হুররে থাকলে সবসময় আমরা রিজয়েস দিয়ে করবো। ঠিক আছে, তারপর আজকে যে হোম টাস্কটা রয়েছে, আজকে কোনো অপশন রাখিনি হোম টাস্কের। ঠিক আছে, কারণ আজকে এরকম একটা নিয়ম করালাম, অনলি আ গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দিস। একমাত্র গ্র্যাজুয়েটরাই এটা করতে পারবে। এটাকে নেগেটিভ কী হবে তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, লাইভ চ্যাটে নয়, কমেন্টে তোমরা জানিও, আমি অ্যান্সারটা প্রত্যেকেরই চেক করে দেবো। ওকে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আরও নতুন গ্রামারের টপিক নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।